বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো এর আগে আমরা পাটিগণিতে বেশ কিছু চ্যাপ্টার কমপ্লিট করেছি। তো আজ আমি তোমাদের শেখাবো সূচক এবং করণী নিরসন। তো সূচক এবং করণ নিরসন সম্পর্কে প্রত্যেকেরই অল্প বিস্তর কিছু জ্ঞান আছে। তো যাদের জ্ঞান নেই তাদের আমি বলবো ভিডিওটি খুব ভালো করে দেখার জন্য। আর যাদের জ্ঞান আছে তাদের এই চ্যাপ্টারের কমপ্লিট হওয়ার পরে এই চ্যাপ্টারের ভিডিওতেই তোমরা বেশ কিছু প্র্যাকটিস কোশ্চেন পেয়ে যাবে। সেগুলো তোমরা প্র্যাকটিস করো এবং তোমাদের যেগুলো বেসিকে প্রবলেম আছে সেগুলো একটু ক্লিয়ার করে নিও। ঠিক আছে? তো চলো আজকে সূচক এবং করণী এই দুটো শেখা যাক। ঠিক আছে? এবার সূচক জিনিসটা কি আর করণী জিনিসটা কি এইগুলো ফার্স্ট আমরা একটু শিখি। তারপরে সূচক এবং করণ নিরসন করা যাবে। আর প্রত্যেককে বলবো, যদি তোমাদের ভিডিওর লিঙ্ক বা এক্সট্রা জিকে নোটস এই সমস্ত বিষয়গুলি দরকার হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশানে এবং কমেন্টের পিন করা কমেন্টে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে এক্সট্রা নোট পেতে। ঠিক আছে? তো চলো, সূচক কি? ধরো তোমার কাছে দেওয়া আছে এ সংখ্যক কিছু নাম্বার এবং তাদের গুণ করতে বলেছে। এই এ টার্মটা আমরা যদি এন পর্যন্ত গুণ করি, এন টার্ম পর্যন্ত যদি আমাদের এটা থাকছে, এটার গুণ করলে আমরা কি লিখি? আমরা লিখি এ টু দি পাওয়ার এন, তাই তো? আমরা লিখি এ টু দি পাওয়ার এন। এই এটাকে বলা হয় তোমাদের নিধান বা ঘাত, নিধান বা বেস। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি আমাদের? এটাকে বলা হয় আমাদের নিধান অর বেস। আর এই এনটাকে কি বলা হয়? এনটাকে বলা হয় আমাদের সূচক। এনটাকে বলা হচ্ছে আমাদের সূচক, যেটাকে ইংলিশে বলে ইন্ডেক্স। সূচক বা ইন্ডেক্স। এবার এই সূচকের বেশ কিছু ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, যেগুলো তোমাদের অঙ্কের যে প্রসেস আছে সেগুলো করতে অনেক সহজ হবে। ঠিক আছে? তো চলো আমরা ফর্মুলাগুলো একটা একটা করে দেখে নিই। ফার্স্ট যে সূত্রটা পড়ব সেটা হচ্ছে আমাদের কি? ধরো দেওয়া আছে এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন। এটা সমান আমরা কি লিখি? এটা সমান আমরা লিখি এ টু দি পাওয়ার এম প্লাস এন। এবার তোমরা আমায় জিজ্ঞাসা করতেই পারো যে এখানে যদি আমাদের এর জায়গায় অন্য কিছু থাকতো তো সেক্ষেত্রেও সেম জিনিসই অ্যাপ্লাই হতো। এখানে আমাদের কি হচ্ছে? বেস যেগুলো থাকছে সেই বেসগুলো দেখতে হবে ফার্স্টে এক আছে কিনা, সেম আছে কিনা সেটা ফার্স্টে দেখতে হবে। যেহেতু এই দুটোর বেস সেম, তাই এখানে ফার্স্টে আমাদের বেসটা বসে গেল। এবার কি? গুণের সময় যখন মাঝের এই সাইনটা গুণ আছে, তখন গুণের সময় কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়, বা ইন্ডেক্সগুলোর কি হচ্ছে? যোগ হচ্ছে। ঠিক আছে? তাহলে কি বললাম? যদি আমাদের নিধান বা বেসটা সেম থাকে এবং গুণ থাকে মাঝের চিহ্নটা, তাহলে গুণের সময় কি হচ্ছে? পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে। ঠিক আছে? ওকে। এবার চলে যাই সেকেন্ডে। সেকেন্ড ফর্মুলাটা কি? এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান কি লিখি? এটা সমান লিখি আমরা এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখান থেকে আমরা কি করে বুঝবো? যদি আমাদের বেসগুলো সমান থাকে, যদি আমাদের বেসগুলো সমান থাকে এবং মাঝের চিহ্নটা যদি ভাগ থাকে, তাহলে আমরা কি করব? ভাগের সময় কি হয়? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে ফার্স্টে আমরা কি করলাম? বেসটাকে লিখলাম, পাওয়ারের কি হবে বললাম? বিয়োগ হবে। তাহলে এখানে কি লিখলাম? এম থেকে এনটাকে বিয়োগ করলাম। ঠিক আছে? এই পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। ওকে, 3 নম্বর ফর্মুলায় যাওয়া যাক। 3 নম্বর ফর্মুলা কি? ধরো দেওয়া আছে তোমার এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। এটা সমান আমরা কি লিখি? ধরো এ টু দি পাওয়ার এম, তার টোটালটা পাওয়ার হচ্ছে এন। সেক্ষেত্রে আমরা এটা লিখি এ টু দি পাওয়ার এম এন।
ঠিক আছে, কি হয়ে যাচ্ছে, পাওয়ার দুটোর গুণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বেশ, এবার ধরো 4 নম্বর ফর্মুলায় যাওয়া যাক। 4 নম্বর ফর্মুলা ধরো তোমার দেওয়া আছে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, এরকম দেওয়া আছে। দেখো বেস কিন্তু আমাদের আলাদা, কিন্তু কোনটা সমান? সমান হচ্ছে আমাদের সূচক বা ইন্ডেক্সটা। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা লিখব এটা সমান a বাই b হোল টু দি পাওয়ার m। কারণ দেখো ওপরের বেসটার পাওয়ারেও m বসছে, নিচের বেসটার পাওয়ারেও m বসছে। ঠিক আছে, ওকে। 5 নাম্বার ফর্মুলাটা দেখা যাক। 5 নাম্বার ফর্মুলা হচ্ছে, ধরো তোমার দেওয়া আছে a টু দি পাওয়ার m গণিত b টু দি পাওয়ার m, এরকম দেওয়া আছে। তাহলে ভাগের ক্ষেত্রে যে প্রসিডিওরটা দেখলাম, গুণের ক্ষেত্রেও সেম প্রসিডিওর। আমাদের বেসগুলো কি হবে, যেগুলো বেস সেগুলো ব্র্যাকেটের ভেতর দিয়ে দিলাম। হোল টু দি পাওয়ার কি লিখতে পারি আমরা, পাওয়ার যেটা আছে বা সূচক যেটা আছে। ঠিক আছে, ওকে। নেক্সট ফর্মুলা দেখা যাক। নেক্সট ফর্মুলা কি, নেক্সট ফর্মুলা ধরো তোমার দেওয়া আছে a টু দি পাওয়ার মাইনাস n। এবার একটা জিনিস বলো তো, মাইনাসটা আমরা কখন দেখেছিলাম? 2 নম্বর ফর্মুলা একটু ভালো করে লক্ষ্য রাখো তো। যদি আমাদের a টু দি পাওয়ার mটা অমিট করে দাও বা নেই ধরে নাও, সেক্ষেত্রে কি ধরছি ওটা, যদি না থাকে তাহলে হয় কি আমাদের 1 বাই a টু দি পাওয়ার n। nটার জন্য এখানে আমরা লিখেছিলাম, দেখো 2 নম্বর ফর্মুলাটায় মাইনাস n। তাহলে এইটা ইজিক্যাল টু a টু দি পাওয়ার মাইনাস n ইজিক্যাল টু আমরা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n। ঠিক আছে, যদি পাওয়ারটা শুধুমাত্র মাইনাসে থাকে তাকে আমরা উল্টে ভাগ আকারে লিখতে গেলে কি লিখবি, সেক্ষেত্রে লিখি আমরা 1 বাই a টু দি পাওয়ার n। ঠিক আছে, ওকে। ওকে, চলো নেক্সট ফর্মুলা দেখে নেওয়া যাক। নেক্সট ফর্মুলা কি বলছে, নেক্সট ফর্মুলা ধরো তোমার দেওয়া আছে a টু দি পাওয়ার 1 বাই n। এখানে পাওয়ারটা কি বলেছে, আমাদের ভগ্নাংশে দেওয়া আছে। পাওয়ারটা ভগ্নাংশে দেওয়া থাকলে আমরা এটা কি করি, আমরা এরকম লিখতে পারি। তো এটা কিন্তু গুণের সিম্বল নয়, এই এনটের খাঁজে আছে। ঠিক আছে, এই যে রুটটা দিলাম এটার খাঁজে আছে। বা এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যখন স্কোয়ার রুট করছি বা কিউব রুট করছি, এই সমস্ত বিষয়গুলো যখন করছি তখন কি করি, ধরো তোমার এখানে দেওয়া আছে 4 টু দি পাওয়ার 1 বাই 2। এটা সমান তোমরা কি লেখো, এটা সমান তোমরা লেখো তো রুট ওভার 4। তার মানে কি লিখি, 2 লিখি। এখানে দেখো সেমই। এবার ধরো এখানে তোমার দেওয়া আছে 8 টু দি পাওয়ার 1 বাই 3। তাহলে আমরা এখানটায় কি লিখি, এখানটায় দেখো আমরা সূচকটাকে লিখি 8। এই যে 3 যেটা লিখেছি এটা হচ্ছে আমাদের সূচক, ভগ্নাংশের নিচে যেটা থাকছে। এটা সমান আমরা কি লিখি, অবভিয়াসলি 2 লিখি। তাহলে এখান থেকে এটার এক্সাম্পল দিয়ে ক্লিয়ার আশা করছি। ওকে, নেক্সট ফর্মুলা দেখে নেওয়া যাক। নেক্সট ফর্মুলা কি, নেক্সট ফর্মুলাটা তোমরা অল্প বিস্তর প্রত্যেকেই জানো। ধরো কোনো কিছুর পাওয়ারে যদি আমাদের 1 থাকে, তাহলে সেটা সমান আমরা কি লিখি, সেই সংখ্যাটাই লিখি। এখানে a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমাদের a। আর ধরো এখানে আমার যদি 2 টু দি পাওয়ার 1 থাকতো, তাহলে আমরা কি লিখতাম, 2 লিখতাম অবভিয়াসলি। ক্লিয়ার? আর কোনো কিছুর পাওয়ারে যদি আমাদের 0 থাকে, সেটা সমান আমরা কি লিখি, 1 লিখি। যে কোনো সংখ্যা যদি 100 টু দি পাওয়ার 0 থাকে, তাহলে সেই সংখ্যাটাকেও আমরা লিখতে পারি কি, 1। ঠিক আছে, ওকে। আর সূচক থেকে আমরা আর দুটো ফর্মুলা দেখব। আর দুটো ফর্মুলা কি কি, ধরো তোমার দেওয়া আছে a টু দি পাওয়ার m ইজিক্যাল টু b টু দি পাওয়ার m। যদি এরকম থাকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, a ইজিক্যাল টু b। যদি আমাদের সমানের উভয় পার্শ্বে যদি সূচকগুলো সমান থাকে, ঘাত যাই থাকুক, তাহলে আমরা কি লিখতে পারি, ঘাত বলছি সরি, বেস, ওটা বেস যাই থাকুক, আমরা কি লিখতে পারি, বেসগুলো অলওয়েজ সমান। যদি আমাদের ইন্ডেক্সটা সমান হয় বা সূচকটা সমান হয়, তাহলে কি
আমাদের সমানের উভয় পার্শ্বে যে বেসটা থাকছে তাদের প্রত্যেকের মানই সমান। ঠিক আছে, আর একটা সূচকের ফর্মুলা দেখে নিই। সেটা কি? ধরো দেওয়া আছে তোমার a টু দি পাওয়ার m ইজ ইকাল টু a টু দি পাওয়ার n, এইটা ধরো দেওয়া আছে। এই ক্ষেত্রে কি হলো? আগেরটার ক্ষেত্রে আমাদের চেঞ্জ হলো কি? আগেরটার ক্ষেত্রে আমাদের চেঞ্জ হলো শুধুমাত্র বেসটা। এই ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে? এই ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে আমাদের সূচকটা। তা সূচকটা যদি চেঞ্জ করি তাহলে এখান থেকে আমরা বলতে পারবো m ইজ ইকাল টু n, যেহেতু সমানের উভয় পার্শ্বে আমাদের যে দুটো সংখ্যা আছে তাদের মান সমান এবং তাদের যে ঘাত আছে বা বেস আছে সেটা যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারবো m ইজ ইকাল টু n। ঠিক আছে, তা এই যে 10টা ফর্মুলা লেখালাম এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, গুণের সময় কি বললাম? গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এইভাবে মনে রাখবে তোমরা। ভাগের সময় কি হচ্ছে? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হচ্ছে। ধরো কোনো সংখ্যা তার পাওয়ার দেওয়া আছে, আবার তার হোল টু দি পাওয়ার কিছু একটা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? আমাদের পাওয়ারগুলোর গুণ হয়ে যাবে। তারপরে কি বললাম? তারপর 4 নম্বর ফর্মুলায় বললাম যে আমি তোমাদের একটা সংখ্যা আছে, তার বেসগুলো আলাদা কিন্তু সূচকটা সমান, তাহলে কি লিখতে পারি? যেরকম বেস আছে সেরকম বেস লিখলাম, তার পাওয়ারটা যেহেতু সমান ব্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার সেইটা লিখে দিলাম। ঠিক আছে, ওকে। এখানে তোমরা বলতেই পারো 5 নাম্বার ফর্মুলায় যে এখানে তো গুণ আছে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে কেন যোগ হচ্ছে না? এখানে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে না, একটাই রিজন, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের কি বেসগুলো আলাদা, এ আর বি দুটো বেস ডিফারেন্ট, তার জন্য এখানে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে না। ওই দুটো নর্মাল গুণ করলাম বেস যে দুটো আছে, এবং তাদের পাওয়ার যেহেতু সমান তার জন্য পাওয়ারটা আমি ওপরে বসিয়ে দিলাম। 6 নাম্বার ফর্মুলাটা তোমাদের এর আগে এক্সপ্লেন করে দিয়েছি একবার। 7 নাম্বারটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, এটা একবার দেখে নেবে। আর কি বললাম? ধরো কোনো কিছু পাওয়ারে যদি 1 থাকে তাহলে আমরা লিখতে পারি কি? সেটা ইজ ইকাল টু সেই সংখ্যাটাই। আর ধরো কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেইটা ইজ ইকাল টু কি লিখতে পারি? আমরা 1। ওকে, বেশ। এবার কি বলেছে? এবার ধরো তোমাদের কি আছে? বেস ডিফারেন্ট আছে, ইন্ডেক্স বা সূচক সেম আছে, তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে আমরা বলতে পারবো যে তাদের বেসগুলো সমান। ঠিক আছে, আরেকটা কি? আরেকটা দেখলাম কি? যদি আমাদের বেসগুলো সমান কিন্তু ইন্ডেক্স বা সূচকগুলো ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে আমরা কি করছি? তাদের এই সমীকরণের মান যদি সমান হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারবো কি? তাদের সূচকের মানটাও সমান। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। ওকে, আর একটা জিনিস কভার করব এখানে, সেটা হচ্ছে আমাদের কি? করণী। করণী সম্পর্কে প্রত্যেকেরই অল্প বিস্তর জ্ঞান আছে। তো এই করণীটা করে নেওয়ার পরে বেশি টাইম লাগবে না, করণীটা করে নেওয়ার পরে আমরা কি দেখব? বেশ কিছু প্র্যাকটিস কোশ্চেন, যেগুলো তোমাদের এই সূচক এবং করণীর ওপরে বেস করে। ঠিক আছে, এবার ধরো করণী নিরসন করতে দিয়েছে। করণী নিরসন করা মানে কি? ফার্স্টেই তুমি দেখতে পাবে করণী তার ক্ষেত্রে হয় যেটা তোমার রুটের মধ্যে থাকছে। এখানে ধরো দেওয়া আছে তোমার √5, এর যদি আমায় বলে করণী নিরসন উৎপাদক, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? √5 এর করণী নিরসন উৎপাদক হচ্ছে √5। ঠিক আছে, এবার ধরো সাপোজ তোমার কাছে দেওয়া আছে 3√5, এর করণী নিরসন উৎপাদক হবে কি? √5। এবার তুমি আমায় বলতে পারো যে কেন এখানে 3 হলো না কেন? এটার 3 না হওয়ার একটাই রিজন, এখানে যেহেতু √5 আছে। ঠিক আছে, তা এই √5টাকে যদি আমায় পূর্ণ সংখ্যায় আনতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? √5 দিয়ে গুণ করতে হবে। আবার এখানে দেখো 3√5 আছে, 3 নিজে তো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু √5 তো পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে আমার একটা পূর্ণ সংখ্যা আসবে? দেখো 3 গুণিত √5 গুণিত √5 ইজ ইকাল টু 3 গুণিত 5 ইজ ইকাল টু 15। তাহলে আমরা কি করলাম? একটা √5 দিয়ে গুণ করছি,
তাহলে আমার এটা পূর্ণ সংখ্যায় আসছে। ঠিক আছে, এবার এই করণ নিরসনের এক্সাম্পলগুলো হয়তো তোমরা কোশ্চেনে দেখোনি। কোশ্চেনে তোমাদের থাকতে পারে কি, ধরো দেওয়া আছে 2 প্লাস √3, এরকম টাইপের দেওয়া থাকে। তাহলে এর করণী নিরসন উৎপাদকটা কি লিখতে পারি? আমি তোমাদের ডিরেক্ট লিখে দিলাম যে এখান থেকে 2 মাইনাস √3 হবে। এবার তোমরা কোশ্চেন করতেই পারো যে এটা কি করে হলো, তাই তো, এটা কি করে হলো। আমরা যদি 2 প্লাস √3 তাকে যদি আমরা কি দিয়ে গুণ করছি, 2 মাইনাস √3 দিয়ে যদি গুণ করি, তাহলে তোমার দেখো আসবে কি 4 প্লাস 2√3 মাইনাস, আমি এগুলো ভাঙছি, ঠিক আছে, এগুলো ভাঙছি, মাইনাস 2√3 প্লাস √3 গুণ করলে কত হয় তোমাদের 3, যেহেতু মাইনাস সাইন আছে তার জন্য প্লাস মাইনাসে মাইনাস বসলো। তাহলে কি আসছে আমাদের, দেখো এই দুটো কেটে যাবে, চলে আসবে 1। তার জন্য আমরা কত দিয়ে গুণ করেছিলাম, 2 মাইনাস √3 দিয়ে গুণ করেছিলাম। তার জন্য এর করণ নিরসন উৎপাদক কত আমাদের, 2 মাইনাস √3। ঠিক আছে, এবার ধরো আমি তোমায় কোশ্চেন দিলাম যে √5 মাইনাস √3 এর করণ নিরসন উৎপাদক কত হবে। আমি এক চান্সেই লিখে দিতে পারবো √5 প্লাস √3। এর একটা সহজ ট্রিক্স হচ্ছে, ধরো এই মাঝের যে সাইনটা আছে এটা যেহেতু মাইনাস আছে, তাহলে এর করণ নিরসন উৎপাদক অবভিয়াসলি এর অপোজিট সাইন মানে প্লাস হবে। আবার এখানে যদি প্লাস থাকতো মাঝের সাইনটা, তাহলে এর করণ নিরসন উৎপাদকে আমরা এর সাইনটা লিখতে পারতাম কি, মাইনাস। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। ঠিক আছে, এবার করণীর ভাগ বা গুণ সম্পর্কে তোমরা আশা করছি জানো। করণীর গুণটাও একবার দেখিয়ে দিচ্ছি, ভাগটাও একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন আমরা চলে যাব প্র্যাকটিস কোশ্চেনে। ধরো তোমার দেওয়া আছে √8 গণিত 3√3 গণিত 2√45 এরকম লেখা আছে। ঠিক আছে, এটা সমান তোমরা কি লিখতে পারবে আমায় একটু বলো দেখি। √8কে দেখো তো আমরা 3 বার যদি গুণ করি, √8 থেকে ধরো আমরা স্টেপ বাই স্টেপ লিখছি। ঠিক আছে, √8টাকে যদি ভাঙি তাহলে আমাদের কতবার গুণ হচ্ছে, 3 বার গুণ হচ্ছে। ঠিক, এটাকে ভাঙলে কি হচ্ছে দেখো, 3√3 থাকছে, কারণ 3টাকে ভাঙার কোনো জায়গা নেই। ওকে, নেক্সট কোনটা, নেক্সট রয়েছে 2 আর 45কে কত কত দিয়ে ভাঙতে পারবো, দেখো ভাঙতে পারবো আমরা 5 গণিত 3 গণিত 3। ঠিক আছে, আমরা এরকম ভাঙতে পারি। এবার দেখো ভাঙলে এটা কি আসবে, আমাদের দুটো 2-এর জন্য একটা 2 কমন চলে এলো, তাহলে ভেতরে থাকলো একটা √2 গণিত কি 3√3 গণিত কি আছে, একটা 2 তো আছেই, আর ভেতরে দুটো 3-এর জন্য একটা 3 বাইরে গুণ চলে আসছে √5। তাহলে এ কটার গুণ করলে কত আসবে দেখো, 36 রুটের ভেতরে কি কি আছে আমাদের, রুটের ভেতরে 3টে সংখ্যা আছে, কি কি, 2 গণিত 3 গণিত 5, মানে 36√30 এইটা। ঠিক আছে, করণীয় গুণটা আশা করছি ক্লিয়ার প্রত্যেকের কাছে। এবার একটা করণীয় ভাগের এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরো তোমার দেওয়া আছে যে √5 ভাজিত √3, এটাকে করণীয় নিরসন করো। এবার দেখো যদি এটাকে করতে চাও তাহলে আমরা কি করব, নিচে যে সংখ্যা দিয়ে গুণ করব উপরে অবভিয়াসলি সেই সংখ্যা দিয়েই আমরা গুণ করব। তাহলে কি এখানে যদি আমরা √5 দিয়ে গুণ করি আর নিচে √3 যেমন আছে লিখলাম। এবার নিচে কি বলেছি, আমরা যে সংখ্যা দিয়ে গুণ করব উপরেরটাকেও সেম সংখ্যা দিয়ে গুণ করব। এবার নিচেরটাকে দেখো, নিচের কোন সংখ্যা দিয়ে গুণ করলে এটা পূর্ণ সংখ্যা আসবে, √3কে অবভিয়াসলি √3 দিয়ে যদি গুণ করি নিচেরটা পূর্ণ সংখ্যা আসবে। তাহলে নিচে যেহেতু √3 দিয়ে গুণ করেছি ওপরেরটাও √3 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই রুটের ভেতরে আসবে কত, 15।
আর নিচেরটা কত আসবে, √3 গণিত √3 মানে হচ্ছে 3। এটাই হচ্ছে এর ভাগের প্রসেস। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। ঠিক আছে, এবার এই চ্যাপ্টারে আরেকটা অঙ্ক তোমরা দেখে থাকবে, তা আমি যখন তোমাদের এক্সাম্পল করাবো তখন এটা করিয়ে দিচ্ছি। ধরো সাপোজ দেওয়া আছে 20 প্লাস √20 প্লাস √20 প্লাস √20 প্লাস এরকম পরপর করতে করতে ইনফিনিটি পর্যন্ত আছে। এই অঙ্কগুলো সলিউশন কিভাবে করবে সেগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো প্র্যাকটিস সেশনটা শুরু করা যাক। বেশ কিছু অঙ্ক দেখানো যাক। ধরো ফার্স্টেই একটা অঙ্ক আছে, ধরি তোমার 256 টু দি পাওয়ার 0.16 গণিত 4 টু দি পাওয়ার 0.36 এরকম দেওয়া আছে। ঠিক আছে, তো এটার ভ্যালু কত আসবে? তো তোমরা ভাবছো ওরে বাবরে পয়েন্টে গুণ, এত বড় অঙ্ক আমি কি করে করব? কোনো ব্যাপার নয়। আমরা ফার্স্টের কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে ঘাতগুলো আছে, যে বেসগুলো আছে সেগুলো দেখে নেওয়া, সমান করে নেওয়া। তাহলে আমাদের গুণের নিয়মটা সহজ। যেহেতু 256টাকে আমরা যদি ভাঙি তাহলে দেখো এখানটায় আসবে কি 4 টু দি পাওয়ার 4। 4 টু দি পাওয়ার 4 করলে কত হয় আমাদের 256। তার মাথায় যেমন পাওয়ার আছে পাওয়ার দিলাম। আবার এখানেও কি আছে 4 টু দি পাওয়ার 0.36। এবার এটা মানে কি লিখতে পারি? এটার মানে লিখতে পারি, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম দেখো, যে কি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। সেক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে গেছিল, m আর n গুণ হয়ে গেছিল। তাহলে কি 4 ইন্টু পাওয়ারের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে 0.16 গুণিত 4 টু দি পাওয়ার 0.36। তাহলে এখান থেকে লিখতে পারি কি 4 টু দি পাওয়ার 0.64 গুণ করলে আর একটা আসছে 4 টু দি পাওয়ার 0.36। এবার গুণের সময় কি হয় বলেছিলাম, গুণের সময় বলেছিলাম পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে 0.64 প্লাস 0.36 এই দুটো যোগ করলে কত আসবে দেখো 4 টু দি পাওয়ার 1। আর 4 টু দি পাওয়ার 1 মানে কত বলেছিলাম আমরা, 4 টু দি পাওয়ার 1 মানে বলেছিলাম 4। ঠিক আছে, তো যারা এখনো পর্যন্ত বলবো যে ফর্মুলাগুলো নোট করোনি, তারা একটা খাতায় ফর্মুলাগুলো নোট করে নেবে। ঠিক আছে, আগে ওগুলো মুখস্থ করে নাও, এখন তোমরা ভিডিওটা দেখো এবং পরবর্তীকালে তোমরা দেখো ফর্মুলাগুলো ইউজ করে এই কোশ্চেনগুলো সলভ করতে পারছো কিনা। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। ধরো তোমার দেওয়া আছে 3 টু দি পাওয়ার x প্লাস y ইজ ইকাল টু 81। আর একটা ধরো দেওয়া আছে 81 টু দি পাওয়ার x মাইনাস y ইজ ইকাল টু কত 3। তাহলে x এর ভ্যালু কত হবে? অঙ্কটা ক্লিয়ার হলো? 3 টু দি পাওয়ার x প্লাস y ইজ ইকাল টু হচ্ছে 81, আর 81 টু দি পাওয়ার x মাইনাস y ইজ ইকাল টু হচ্ছে আমাদের কত 3। তাহলে x এর ভ্যালু কত হবে? ওকে, তাহলে দেখা যাক। আমরা কি জানি, এইখান থেকে ধরো লিখছি আমি 3 টু দি পাওয়ার x প্লাস y, এটা যেমন আছে লিখলাম। এবার 81 মানে দেখো তো, 81 মানে হচ্ছে আমাদের কত 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 4। এবার একটা আমি ফর্মুলা করিয়েছিলাম কি, যদি আমাদের বেসগুলো সমান থাকে, যদি আমাদের বেসগুলো কি থাকে সমান থাকে, বেস দুটো কি আছে সমান আছে, তাহলে কি হবে, তাহলে তাদের সূচকগুলো কি হবে সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইজ ইকাল টু 4। ঠিক, ওকে। আবার ঠিক এটার ক্ষেত্রেও দেখা যাক, এটার ক্ষেত্রেও কি হচ্ছে 81 টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে 81 মানে আমরা কি লিখতে পারলাম 3 টু দি পাওয়ার 4 তার কত পাওয়ার x মাইনাস ওয়াই ইজ ইকাল টু কত, 3-এর মাথায় কিছু নেই মানে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, তাই তো লিখলাম।
তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3⁴x মাইনাস 4y ইজ ইকাল টু 3⁴1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 4x মাইনাস 4y ইজ ইকাল টু কত, 1। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার, ওকে। এবার তোমায় কি বলেছে, কোশ্চেনে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। এক্স এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, আমরা এই দুটো টার্মে যে এক্স এবং ওয়াই এর মান আছে সেইটার সাথে এই দুটো টার্মের এক্স এবং ওয়াই এর মানটাকে সমান করার চেষ্টা করব, যাতে আমাদের কাটাকুটি করার সুবিধা হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 4x মাইনাস 4y ইজ ইকাল টু কত, 1। এবার এই যে সংখ্যাটাকে আছে এইটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে কত আসবে আমাদের, 4x প্লাস 4y ইজ ইকাল টু 16। ঠিক, এবার আমরা কি করব, প্লেন যোগ করব, সংখ্যা দুটো প্লেন যোগ করব। প্লেন যোগ করলে দেখো কত আসবে, প্লেন যোগ করলে আসবে দেখো 4x প্লাস 4x কত হয়, 8x মাইনাস 4y প্লাস 4y কি হবে, কেটে যাবে, মানে কিছু থাকছে না, ইজ ইকাল টু কত হচ্ছে আমাদের 17। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু আসবে আমাদের কত, 17/8। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন ধরো তোমায় দিয়েছে 25 গণিত কিউব রুট অফ 5 ইজ ইকাল টু 5⁴k। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু কত হবে। প্রথম তোমাদের এই অঙ্কগুলো জটিল লাগতে পারে, তোমরা ফার্স্টে কি করবে, ফর্মুলাকে একদম মুখে ঠোঁটস্থ করে দেবে, তারপর সেই রিলেটেড নিজেরা কিছু অঙ্ক করবে, তারপরে এই সমস্ত অঙ্কগুলো করবে যেগুলো তোমাদের পরীক্ষা রিলেটেড। ঠিক আছে, ওকে। চলো এটা কি করে সলভ করব আমরা দেখে নেওয়া যাক। আমরা এখান থেকে লিখতে পারি কি, 25 মানে কি, 25 মানে সবাই জানি 5 স্কোয়ার, তাই তো। এবার কি, কিউব রুট অফ 5 দেওয়া আছে, কিউব রুট অফ 5, কিউব রুট অফ 5 মানে আমরা কি লিখতে পারি, কিউব রুট অফ 5 মানে আমরা লিখতে পারি 5⁴1/3। এটা ইজ ইকাল টু কি, 5⁴k, তাই তো। তাহলে এবার দেখো গুণের সময় কি বলেছিলাম, যদি আমাদের বেশ সমান থাকে গুণের সময় কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ, তাহলে 2 প্লাস 1/3 এই দুটো যোগ করব ইজ ইকাল টু 5⁴k। তাহলে এখানে কত আসবে আমাদের, 5⁴7/3 ইজ ইকাল টু 5⁴k। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যেহেতু এদের বেস দুটো সমান তাহলে পাওয়ারগুলোও কি হবে, সমান হবে। তাহলে কে এর ভ্যালু আসবে আমাদের 7/3 মানে 2⁴1/3। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এবার তোমাদের যেটা বলছিলাম একটা অঙ্ক স্পেশাল দেখাবো, এটা খুব পরীক্ষায় পড়ে, সেটা কি, এইরকম টাইপের অঙ্ক। ধরো এখানে √20 দেওয়া আছে, এর জায়গায় আমি একটা অন্য কিছু ডিজিট ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরো আমি কি ধরবো, একটা ধরলাম 72 দিয়ে ধরলাম, √72 মাইনাস √72 মাইনাস √72 মাইনাস √72, এরকম কত দূর আছে, মাইনাস করে আমাদের ইনফিনিটি নাম্বার পর্যন্ত আছে, মানে এইরকমই প্রসিডিওর যাচ্ছে, কত দূর আছে আমরা জানি না। ঠিক আছে, তাহলে আমাদের বলবে যে কি এটার ভ্যালু কত। এটার একটা সহজ প্রসিডিওর শিখি, তোমরা ধরে নাও এই টোটাল যে মানে সংখ্যাটা আছে এটা ইজিক্যাল টু আমরা ধরে নিলাম কি এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ইজিক্যাল টুই তো এই সংখ্যাটা, এক্স ইজিক্যাল টুই আমাদের এই সংখ্যাটা, তাই তো। আবার লিখতে পারি কি, এইখান থেকেই আমরা লিখতে পারবো কি, ধরো এখানে আছে √72, তারপরে যে সংখ্যাগুলো আছে দেখো ওটার ভ্যালু তো আমাদের এক্স এর সমান,
তাহলে এটা ইজিক্যাল টু তো আমরা এক্সই লিখতে পারি। এই যে পরের সংখ্যাটা আছে টোটালটাকে তো আমরা এক্স ধরতেই পারি, তার জন্য আমি এখানটায় এক্স বসালাম। এবার কি করব, এবার বোথ সাইড আমরা স্কোয়ার করব। তাহলে এখানটায় কি আসবে, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 72 মাইনাস এক্স, এরকম আসবে। দেন কি করব, দেন আমরা করব মিডল টার্ম ফ্যাক্টর, সবগুলোকে এক সাইডে নিয়ে এসে। তাহলে এদিকে আসবে কত, এক্স মাইনাস 72 ইজিক্যাল টু 0। এবার মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার প্রসিডিওর প্রত্যেকে আশা করছি জানো, তাও একবার দেখে নাও। আমাদের 72কে এমন একটা সংখ্যায় ভাগ করতে হবে বা ভাঙতে হবে যার বিয়োগফল, মানে এখানে আমাদের যে সাইনটা থাকবে সেই সাইনের বেসিসেই আমাদের দেখতে হবে বিয়োগফল না যোগফল, সেটা কি আসবে, আমাদের এখানে কিছু নেই মানে 1 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 8 9 72 হয়। তাহলে দেখো 9 আর 8 বিয়োগ করলে কি আমাদের 1x আসছে, অবভিয়াসলি আসছে, মাইনাস 72 ইজিক্যাল টু কত, 0। তাহলে এটাকে ভাঙলে কত আসবে আমাদের, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x মাইনাস 72 ইজিক্যাল টু কত, 0। তাহলে এখান থেকে আসবে এক্স ইন্টু এক্স প্লাস 9 মাইনাস 8 ইন্টু এক্স প্লাস 9 ইজিক্যাল টু কত, 0। তাহলে কত আসছে আমাদের, এক্স প্লাস 9 ইজিক্যাল টু একটা আসবে 0 আর একটা আসবে এক্স মাইনাস 8 ইজিক্যাল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ইজিক্যাল টু মাইনাস 9 বা এক্স ইজিক্যাল টু 8। যেহেতু আমরা এখানে প্লাসের ভ্যালুটা নেবো তার জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে, টোটাল সংখ্যাটা কি ধরেছিলাম, এই সংখ্যাটাকে ধরেছিলাম কি এক্স, তাহলে আমরা অ্যান্সার লিখতে পারবো 8। ঠিক আছে, আশা করছি প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন, ধরো তোমায় একটা সংখ্যা দিয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার কিছু নেই, এটাই হচ্ছে 2 টু দি পাওয়ার n, টোটালটা ডিভাইডেড বাই 2 গণিত 2 টু দি পাওয়ার n প্লাস 3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 3। এটার ভ্যালু কত? তোমরাও কোশ্চেনটা দেখে ভাবে ওরে বাবরে কি জটিল, কিন্তু কোশ্চেনটার অ্যান্সার ঠিক ততটাই সহজ। ঠিক আছে, তো চলো এটা করা যাক। আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম এটাই যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, গুণের সময় কি হচ্ছে, পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 4টাকে আমরা ভাঙলে লিখতে পারি তো, 2 টু দি পাওয়ার n গণিত 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, মাইনাস কি করছি 2 গণিত 2 টু দি পাওয়ার n লিখতে পারি, হলো। নেক্সট কি হচ্ছে, নেক্সট নিচের স্টেপটা দেখব। নিচের স্টেপে বলেছে কি 2 গণিত, এটাও সেম 2 টু দি পাওয়ার n গণিত 2 টু দি পাওয়ার 3, কারণ আমরা কি দেখেছিলাম, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে, তাই তো। ঠিক আছে, আর এইটা কি আছে আমাদের 2 টু দি পাওয়ার মাইনাস 3, 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 3, পারি। ঠিক আছে, এবার দেখো উপরে যে সমীকরণটা আছে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি। n কমন নিলে এখানে কত আসবে, ব্র্যাকেটের ভেতরে আসবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2। নিচেরটা কত আসছে, নিচেরটা যা ছিল তাই লিখছি আমরা, 2 গণিত 2 টু দি পাওয়ার n গণিত 2 টু দি পাওয়ার 3, আর এইখানটায় 1/2 টু দি পাওয়ার 3 মানে কত লিখতে পারি, 8। এবার দেখো 2 টু দি পাওয়ার n আর নিচের 2 টু দি পাওয়ার n এই দুটো কাটাকুটি চলে গেল। ঠিক আছে, নেক্সট লাইন কি লিখবো, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে আমাদের 16,
16 থেকে 2 বাদ দিলাম। এবার নিচের ভ্যালুটা কত আসছে দেখো, নিচের ভ্যালুটা আসবে দেখো আমাদের 2 টু দি পাওয়ার 4 প্লাস 1/8। এখান থেকে আমরা কি লিখতে পারি, 14/2 টু দি পাওয়ার 4 মানে কত বললাম, 16 প্লাস 1/8। এবার যদি ওপর নিচে এটা কাটাকুটি করো ভগ্নাংশটাকে, দেখো আসবে 7/8। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 7/8 মানে করলে যোগ করলে আসবে 8/8 মানে হচ্ছে 1। তাহলে অ্যান্সারটা কতটা সহজ হলো, কোশ্চেনটা যতটা কঠিন মনে হচ্ছিল অ্যান্সারটা ঠিক ততটাই সহজ, তাই তো? ঠিক আছে, বেশ, এবার একটা কোশ্চেন করা যাক। ওকে, এবার আমরা আর একটা অন্য টাইপের অঙ্ক করি। তো ধরো তোমার দেওয়া আছে এক্স ইজিক্যাল টু কত, এক্স ইজিক্যাল টু ধরো দেওয়া আছে তোমাদের √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 এরকম দেওয়া আছে। আর তোমায় ভ্যালু বের করতে দিয়েছে x² মাইনাস এক্স মাইনাস 1, এটার ভ্যালু তোমায় বের করতে দিয়েছে। তা তুমি এটা কি করে ভ্যালু বের করবে, চলো দেখা যাক। আমাদের এখান থেকে এক্স এর করণ নিরসন করে সহজতম মানটা বের করতে হবে। তাহলে কি করব আমরা, আমরা আগে দেখেছিলাম যে আমরা নিচে যে সংখ্যাটা দিয়ে গুণ করব উপরের সংখ্যাটাকেও সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে নিচে আমাদের যদি আমরা √5 মাইনাস 1 দিয়ে গুণ করি, তাহলে ওপরের সংখ্যাটাকেও √5 মাইনাস 1 দিয়ে গুণ করব, ঠিক আছে? আর নিচে যদি আমরা কি করি, নিচেরটাকে যদি আমরা প্লাস দিয়ে গুণ করি তাহলে ওপরেরটাও প্লাস দিয়ে গুণ হবে। তাহলে এখানটায় ধরো √5 মাইনাস 1 এটা দিয়ে যদি গুণ করি, তাহলে নিচেরটাকেও আমাদের কি দিয়ে গুণ করতে হবে, সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। হলো? ওকে, তো আমরা এটা করব কি, প্লাস দিয়ে গুণ করব। প্লাস দিয়ে যদি গুণ করি তাহলে ওপরেরটাকে ভাঙো তো দেখি, ওপরেরটাকে যদি ভাঙো তাহলে আসবে আমাদের কি, a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার মানে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার, এই ফর্মুলা আসবে, ঠিক? আর নিচেরটাকে ভাঙলে কত আসবে দেখো, a² মাইনাস b² মানে 5 মাইনাস 1 মানে কত হয়, 4। তাহলে এইটাকে ভাঙলে আসবে তোমার দেখো √5 প্লাস 1 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, এক্স এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা কার ভ্যালু বেরোলো, এটা বেরোলো আমাদের কি এক্স এর ভ্যালু। x² মাইনাস এক্স মাইনাস 1 এর ভ্যালু বের করতে, তাহলে x² সমান কত আসবে, x² সমান আসবে কি আমাদের √5 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, তাই তো? এটার হোল স্কোয়ারে ভাঙলে আসবে দেখো 6 প্লাস 2√5 ডিভাইডেড বাই তো 4। দেখো ওপর নিচে 2 কমন যাবে, 2 কমন যদি যায় তাহলে এখানে আসবে আমাদের কত, 3 প্লাস √5 বাই 2। এবার আমাদের ভ্যালু বের করতে কি বলেছে, x² মাইনাস এক্স মাইনাস 1 এটা সমান কত আসবে আমাদের 3 প্লাস √5 বাই 2 মাইনাস √5 প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর মাইনাস 1। তাহলে লসাগুটা কত আসছে, লসাগু আসছে আমাদের 2। তাহলে 3 প্লাস √5 মাইনাস √5 মাইনাস 1 মাইনাস 2, তাই তো? এরকম আসছে, এরকম আসলে দেখো √5 √5 কেটে গেল, এখানে আছে কত 3 আর মাইনাসেও কত আসছে 3। তাহলে ওপরটা যদি আমাদের 0 চলে আসে তাহলে অবভিয়াসলি অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 0 আমাদের, ঠিক আছে? ওকে,
চলো নেক্সট একটা কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন ধরো তোমার দেওয়া আছে 9.099 গণিত 10⁴ প্লাস 2 গণিত 10⁻³ প্লাস 1 গণিত 10⁻1 প্লাস 5 গণিত 10⁻0 এর ভ্যালু কত? এটা খুবই সহজ অঙ্ক, বাচ্চা ছেলের অঙ্ক, তোমরা প্রত্যেকেই পারবে। তো এবার তোমাদের আটকাতে পারে হয়তো এই পোর্শনটায়, দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সেইটা আমরা দেখব, আর তার সাথে কি দেখব, পাওয়ারটা কত আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখব, 10-এর পরে 9099 এখানে কত আসবে, 0। কারণ কি, আমাদের 10-এর পরে যদি 10-এর স্কোয়ার থাকতো, মানে যটা স্কোয়ার থাকবে বা কিউব থাকবে বা 4 থাকবে, একের পরে ততগুলো শূন্য বসবে। তাহলে একের পরে আমাদের 4টে শূন্য বসবে, 4টে শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এটা আসবে আমাদের কত, 90990। ওকে, পরেরটা কত আসবে, 2, একের পরে কটা শূন্য বলেছি, 3টে শূন্য। পাওয়ারে যতগুলো কিউব থাকুক, স্কোয়ার থাকুক, যতটা পাওয়ার থাকবে একের পরে ঠিক ততগুলোই শূন্য বসবে। ঠিক আছে, 10⁻1 এটার মানে কত, 10। 5⁻0 মানে কত, 5। এবার এই সব কটার যোগফল কত আসবে, দেখো এই সব কটার যোগফল আসবে 93,005। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ধরো তোমার কাছে দেওয়া আছে 2⁻x is equal to 4⁻y is equal to 8⁻z, যদি এরকম দেয়া থাকে, আর বলল কি 1/2x প্লাস 1/4y প্লাস 1/6z সমান কত, 24/7 এরকম দেওয়া আছে। তাহলে z ইজ ইকাল টু কত? তো এই অঙ্কটাও তোমাদের হয়তো খুবই টাফ লাগতে পারে, বাট তোমরা যত টাফ ভাবছো ততটা নয়, খুবই সহজ একটি অঙ্ক। ঠিক আছে, ওকে, চলো এটা সলিউশন করা যাক। এবার তুমি বলো আমায় 2⁻x ইজ ইকাল টু, আমরা লিখতে পারি তো 2⁻2y। ওকে, ইজ ইকাল টু কি লিখতে পারি, 2⁻3z। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের এগুলোর বেস সমান, তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকাল টু 2y ইজ ইকাল টু কি, 3z। এইটুকু আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। ঠিক আছে, তো এইটুকু আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। এবার আমাদের কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে 1/2x প্লাস 1/4y প্লাস 1/6z ইজ ইকাল টু, যদি 24/7 হয় তাহলে আমাদের z এর ভ্যালু কত। এবার আমাদের কি করতে হবে, প্রত্যেকটা যে টার্ম আছে x বলো বা y বলো, সবগুলোকে কি আকারে আনতে হবে, z এর আকারে আনতে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 1/x সমান কত পেয়েছি, x সমান পেয়েছি 3z, তাহলে 2 গণিত 3z লিখতে পারি। ওকে, নেক্সট কি বলেছে, 4 গণিত y, y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে আমাদের 3/2z, 3/2z
2z প্লাস 1/6z ইজ ইকাল টু কত? 24/7 লিখলাম। বেশ, সবগুলোকে জেডের আকারে আনলাম। জেডের আকারে আনার পরে ফার্স্টেরটা আসছে কত আমাদের? 6z। তারপরেরটা কত আসছে দেখো, পরেরটাও আসছে দেখো 6z, আর পরেরটা কত আছে? 6z সমান 24/7। ঠিক আছে, এবার একটার যোগ করলে কত দাঁড়াবে? একটা যোগ করলে দেখো দাঁড়াবে আমাদের 3/6z ইজ ইকাল টু 24/7 আসবে। তাহলে এখান থেকে কি করতে হবে? আমাদের জেড এর ভ্যালু বের করতে হবে। তাহলে জেড ইজ ইকাল টু কি লিখতে পারি? জেড ইজ ইকাল টু আমরা লিখতে পারি কি 3/6 গণিত 7/24, 3 8, তার মানে কত দাঁড়ায়? 7/48। ঠিক আছে, আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। তো এই ছিল তোমার করণী সংক্রান্ত এবং সূচক সংক্রান্ত বেশ কিছু প্র্যাকটিস অঙ্ক। তা মোটামুটি তোমরা এর বাইরে দেখতে পারো বেশ কিছু অঙ্ক, তার জন্য তোমরা সুবীর দাস বা চঞ্চল ঘোষ ফলো করতে পারো। তো এর বাইরে সচরাচর তোমাদের টাফেস্ট লেভেল আর আসে না। ঠিক আছে, তা তোমাদের প্রত্যেকেই বলবো ফার্স্টে তোমরা কি করবে, যে ফর্মুলা আছে সেগুলোকে ফার্স্টে মুখস্থ করো এবং খাতায় নোট করো, এবং 2-4 বার প্র্যাকটিস করার পর তোমরা অবভিয়াসলি বুঝতে পেরে যাবে কোন ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককেই বলবো চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে যারা গভর্নমেন্ট জব সংক্রান্ত বিষয়ে প্রিপারেশন নিচ্ছে, এবং যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তারা আজই ডেসক্রিপশানে অথবা এই ভিডিওর কমেন্টে দেখবে, পিন করা কমেন্টে ফার্স্টে আমাদের চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্কের থ্রু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা জিকে নোটসও পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলেরও কোনো নতুন ভিডিও এলে সেই সংক্রান্ত নতুন আপডেটও পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।